সিরাজউদ্দৌলা নাম শুনলেই আমাদের মনে আসে একজন পরাজিত নবাবের কথা, যিনি ছিলেন স্বাধীন বাংলার শেষ নবাব। বিশ্বাসঘাতকতার কারণে যিনি হেরে গিয়েছিলেন ইংরেজদের কাছে এবং ফলশ্রুতিতে তাকে পরাজয় বরণ করতে হয় এবং একসময় তিনি হত্যার শিকার হন পরবর্তীতে। এই সিরাজউদ্দৌলা এমন একজন নবাব যাকে নিয়ে ইতিহাসের পাতায় রয়েছে প্রচুর বিতর্ক, কেউ পক্ষে কেউ বা বিপক্ষে। কিন্তু আমাদের যে শিক্ষা কারিকুলাম ছিল সেখানে আমাদেরকে শেখানো হয়েছে সিরাজউদ্দৌলা একজন ভীতু নবাব ছিলেন, তিনি ছিলেন অদূরদর্শী। এবং ইতিহাসের পাতায় যখন এরকম লেখা থাকে তখন আসলে অগোচরে আমরা ভেবে নিই, কেনই বা সিরাজউদ্দৌলা হলেন আমাদের নবাব, অন্য কেউ তো হতে পারতেন, তাহলে হয়তো ইংরেজদের কাছে আমাদের পরাজয় বরণ করতে হতো না। কিন্তু বাস্তবতা কি? আসলেই কি সিরাজউদ্দৌলা ভীতু ছিলেন, কাপুরুষ ছিলেন, কিংবা তার চরিত্রের সমস্যা ছিল যেমনটা দাবি করেন পূর্বের ইতিহাসবিদগণ? আচ্ছা, যদি সিরাজউদ্দৌলা ভালোই হন তাহলে ইতিহাসবিদগণ কেনই বা তাকে নিয়ে অনেক বাজে বাজে কথা লিখেছে? কেউ বলেছে তাকে পাওয়া যেত রমণীদের ঘরে, কেউ বা বলেছে সে ষোড়শী কিশোরীদের নিয়ে আসতো নিজের ঘরে, আবার কেউ কেউ সিরাজউদ্দৌলার প্রশংসা করতে করতে নিয়ে গিয়েছেন অনেক উপরে, যেন তিনি কোনো উলিয়া উলিয়া। কিন্তু বাস্তবতাটা কি? আমরা কি বাস্তবতা বেরি বা করবো কিভাবে? সিরাজউদ্দৌলা কেমন ছিলেন এই নিয়ে জানতে হলে আমাদেরকে পড়তে হবে বাতায়ন প্রকাশনী কর্তৃক প্রকাশিত আমিরুল ইসলাম ফুয়াদ কর্তৃক লিখিত সিরাজউদ্দৌলা এই বইটি। বলছিলাম এই দুর্দান্ত বইটির কথা। দেখতে যেমন সুন্দর প্রচ্ছদ, তেমনি ভেতরের কন্টেন্টও দুর্দান্ত। বলতেই হচ্ছে আমিরুল ইসলাম ফুয়াদ আসলে নিজেকে ভেঙে চুরে গড়েছেন এবং এই বইটা লেখার জন্য তিনি আসলে অসংখ্য বইপত্র পড়েছেন এবং যার ফলশ্রুতিতে তিনি এটার মধ্যে প্রায় ৩০০-র মতো রেফারেন্স টেনেছেন। অর্থাৎ প্রত্যেক লাইনে লাইনে আপনি যে কথাগুলো দেখবেন সবগুলোই আসলে ইতিহাসের কোনো না কোনো কথা। এবং বলাই যেতে পারে যে আমিরুল ইসলাম ফুয়াদ এটা লেখক, বরঞ্চ তার থেকেও বেশি তিনি এইটার মধ্যে যে রেফারেন্স টানছে সেটার একজন সংকলক। ডেফিনেটলি বইটার মধ্যে মৌলিকত্ব আছে, তবে রেফারেন্সের আধিক্য বোঝানোর জন্য আমি বললাম আর কি। এই বইটার বিশেষত্ব হচ্ছে সে নিজে আপনাকে কোনো সিদ্ধান্ত দেবে না, বরঞ্চ সে আপনার সামনে ইতিহাসের পাতার দলিল দস্তাবেজ পেশ করবে। একদিকে তিনি তুলে ধরবেন যে কেন সিরাজউদ্দৌলাকে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে, অপরদিকে তিনি তুলে ধরবেন কেন সিরাজউদ্দৌলাকে নিয়ে এত ভালো ভালো কথা বলা হচ্ছে। আবার তিনি মাঝখানে এমন একটা পরিবেশ দাঁড় করাবেন যেখানে তৎকালীন সময়ের যারা ইতিহাস বিশ্লেষক ছিল তাদের মতামতগুলো কি কি সেটাও তিনি এখানে তুলে ধরবে এবং পরবর্তীতে আমিরুল ইসলাম ফুয়াদ নিজের একটা মতামত পেশ করার চেষ্টা করবে, যার ফলে তিনি এই বইটার মধ্যে বেশ বিখ্যাত একটা ইতিহাস বইয়ের সমালোচনা বেশ কঠোরভাবে করেছেন। কারণ ওই বইয়ের বিপরীতে তিনি এমন এমন দলিলকে পেশ করেছেন যার সামনে ওই বিখ্যাত কিতাবও আসলে টিকতে পারে নাই। এবং এই দিকটা আমার কাছে বেশ বিশেষ বলে মনে হয়েছে। বইটার নাম যেরকম যে সিরাজউদ্দৌলার জীবন বিশ্লেষণ এবং চরিত্র বিচার, পুরোটা আসলে সেরকমই। সিরাজউদ্দৌলা নিয়ে এটা কোনো নাটক না, কোনো উপন্যাস না, বরঞ্চ বুদ্ধিবৃত্তিক একটা জিনিস, এবং সেটা হচ্ছে শুধুমাত্র সিরাজউদ্দৌলার উপরে কেন্দ্র করে। ছোটবেলায় সিরাজউদ্দৌলা কেমন ছিল, মধ্য বয়সে সিরাজউদ্দৌলা কেমন, কিশোর বয়সে কেমন, এবং বুড়ো হয়ে আলটিমেটলি তার কি হয়েছে। যদিও সে বুড়ো আসলে ওইরকম ভাবে হইতে পারে নাই, মানে শেষ পরিণতি তার কি হয়েছে, তার বউ ছিল কয়টা, বউদের সাথে আচার ব্যবহার কেমন ছিল, এবং তাকে যে একটা বাজে প্রমাণের জন্য যে বলা হয় যে সে তার আসলে অনেকগুলা বউ ছিল, অনেকগুলো মেয়ের সাথে বসবাস করতে, এই ব্যাপারটার যৌক্তিকতা কতটুকু পুরোটা নিয়ে এখানে আলাপ করা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে তার দূরদর্শিতা কেমন ছিল সেটা নিয়ে আলাপ করা হয়েছে। আবার যে জঘন্য মিথ্যাচার করা হয় যে তিনি ছিলেন ভীতু কাপুরুষ, তার জবাবও এখানে আলোচনা করা হয়েছে যে তিনি কি আসলেই কাপুরুষ ছিলেন কিনা। না, লেখক নিজের কোনো মতামত এখানে দেন নাই, তিনি দলিল দস্তাবেজ পেশ করছেন এবং সেখান থেকে আসলে আমাদের চিন্তা চেতনার দ্বার উন্মুক্ত হবে। এই হচ্ছে মূলত বইটার পুরো বিষয়াদি। শেষ অবধি বইটা গিয়ে যেখানে শেষ হয় সেটা হচ্ছে ইংরেজদের হাতে সিরাজউদ্দৌলার পতন, এবং সেখানেও তাকে নিয়ে যে মিথ্যাচার করা হয়েছে এইটারও বেশ কিছু জবাব দেয়া আছে। বিশ্বাসঘাতকতার কথা আমরা শুনে আসছি, কিন্তু বিশ্বাসঘাতকতা কেমন ছিল সেটা নিয়ে আসলে এখানে আলাপ করা হয়েছে। এরপরেও বেশ কিছু সংশয় হয়তো থেকে যায়, বাট আলটিমেটলি ওভারঅল বলতে গেলে এই বইটা প্রায় 90% কভার করে ফেলছে যে সিরাজউদ্দৌলা কেমন ছিল। ফলশ্রুতিতে আমরা যখন ভবিষ্যতে কোনো ইতিহাসের কিতাবাদি পড়ব, ভবিষ্যতে যখন সিরাজউদ্দৌলাকে নিয়ে আমরা আলাপ করব, তখন দেখা যাবে যে এই বইটা থেকে আহরিত জ্ঞান আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতেছে।
ফাইনালি এই বইটা আসলে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করতে চাই, যারা আর কি বাংলার ইতিহাস নিয়ে জানতে চান, আমাদের নবাবী আমলের ইতিহাস নিয়ে জানতে চান, যে সিরাজউদ্দৌলা কেমন ছিল। আমরা তো ক্লাস 6-7 যখন পড়েছি তখন আসলে আমাদেরকে জানানো হয়তো ভীতু কাপুরুষ, এবং তিনি পরবর্তীতে আসলে ওইটাকে কি বলে যে পরাজয় বরণ করেন বিশ্বাসঘাতকতার দরুন। কিন্তু তার যে একটা মানে লড়াইয়ের স্পৃহা ছিল, তিনি যে কাপুরুষ ছিলেন না, তিনি যে হিংস্র প্রকৃতির ছিলেন, এবং তিনি যে সাধারণ মানুষের সাথে নমনীয় আচরণ করতেন, তিনি যে জনতার কথা চিন্তা করতেন, এই ব্যাপারগুলো কিন্তু আমরা সেক্ষেত্রে পাই নাই। তাদেরকে আমি এই বইটা হাইলি রেকমেন্ড করবো যে ভাই এই বইটা পড়েন। হ্যাঁ, এটার ভিতরে দুই এক জায়গাতে বেশ কিছু প্রবলেম আছে, বানানের প্রবলেম, বাট ওইটা আসলে আমার কাছে মনে হয় যে যখন আমরা বুদ্ধিবৃত্তিক বই পড়ি তখন আসলে আমাদের বানানের থেকে টপিক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এক্ষেত্রে ভাই টপিকটা দুর্দান্ত বলতেই হচ্ছে, এবং আপনারা এটা কিনতেই পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।